আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক, আজকে যারা আপনারা খবরের কাগজে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে তোলপাড় বাংলাদেশ। তিনি তার বক্তব্যে বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। তিনি মানবিক করিডর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি রাইট কথাই বলেছেন যে এটা একটা বড় ইস্যু এবং এটা দেশের রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। এইসব সেনসিটিভ ইস্যু আসলে তার সিদ্ধান্তেরও কোনো কিছু নাই। অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, ইউনূস সরকার, তারও নাই। তিনি মব জাস্টিসের ব্যাপারে কথা বলেছেন যে কোনোভাবেই মব জাস্টিস হতে দেওয়া যাবে না। এটাই কিন্তু উচিত, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যারা বিগত দিনে অন্যায় অপরাধ করেছেন তাদের শাস্তি প্রদান। ইউনূস সরকার যে ৬টি কমিশন করেছিল সেই কমিশনের কাজ এইগুলা বাদ রেখে তিনি এইগুলাতে হাত না লাগিয়ে তিনি মানবিক করিডোর দেওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন। এটা আমাদের কিন্তু ইস্যু ছিল না। তিনি চিটাগাং বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। এইটাই সরকারের কাজ না। এই সরকারের একমাত্র কাজ ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব অন্যায় অত্যাচার হয়েছে, যেসব অনিয়ম হয়েছে, সেইগুলাকে ঠিক করা। এইটাই তার প্রায়োরিটি এবং এই জন্যই তাকে বসানো হয়েছিল। ইউনূসের নাম বিশ্বব্যাপী থাকতে পারে, তিনি হতে পারেন একজন নোবেল বিজয়ী। বিশ্বে তার অনেক নাম, অনেক জ্ঞানী গুণী, অনেক বড় বড় মানুষের সাথে তার পরিচয়, বন্ধুত্ব। এগুলা দিয়ে আমাদের দেশের জনগণের কোনো লাভ হবে না। হবে না এই কারণে বলছি, আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের যে সুদ সেটা ৫% সরকারের যে ইন্টারেস্ট, সরকারের সাথে যে শেয়ার ছিল সেটা ৫% তিনি নামিয়ে নিয়ে এসছেন। ইউনূস তার গ্রামীণ ব্যাংক দিয়ে এ যাবৎ যে শোষণ যন্ত্র বাংলাদেশের মানুষের উপর চাপাইছেন সেটার ব্যাপারে অনেকেই অনেক সময় কথা বলছেন। কথাগুলো কেন জানি ধোপে টেকেনি। কিন্তু একটা এক্সাম্পল কি কেউ দিতে পারবেন যে ইউনূস সরকার তিনি তার কাছে তার গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের তিনি সুদ মওকুফ করছেন? একটা উপমা নাই। অথচ তিনি ক্ষমতায় আসার সাথে সাথে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি, তিনি মামলা থেকে নিজের নাম খারিজ করে নেওয়া বা মামলাটাকে বন্ধ করে দেওয়া, তার সুবিধার্থে যা যা করণীয় তিনি একবার ক্ষমতায় এসেই করে নিচ্ছেন এবং সেটা একদম শুরুর দিকে। তো এই ইউনূস সরকার কি আসলে আমাদের জন্য এসছেন, আমাদের দেশটাকে ঠিক করার জন্য এসছেন? মোটেও তো সেরকম আমরা কোনো কিছু দেখলাম না বিগত ৯-১০ মাস ধরে। আমরা দেখছি তিনি ইন্টারেস্টেড হচ্ছে মানবিক করিডোরের নামে ভাওতাবাজি। তিনি খুশি করতে যাচ্ছেন আমেরিকাকে। তিনি যে পোর্ট আছে আমাদের চিটাগাং পোর্ট, সেটা বিদেশিদের, আমেরিকানদের হাতে তুলে দেওয়ার জন্য তিনি জনগণকে রাজি না থাকলে রাজি করাইতে হবে বলেও মর্মে কথা বলছেন। তিনি এইভাবে কি চাচ্ছেন? তার তো প্রায়োরিটি ওটা না। বাংলাদেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না। চাঁদাবাজরা দেদারসে চাঁদা তুলছে, সেদিকে তার কোনো লক্ষ্য নাই। তিনি এইসব দিকে নজর না দিয়ে তিনি নজর দিচ্ছেন এমন কিছু স্বার্থে, যে স্বার্থগুলো আসলে আমেরিকান স্বার্থ। এবং ভারত এবং চায়না দুজনাই দুজনের শত্রু, বন্ধু তো মোটেও নয়। আমেরিকা এবং চায়না কিন্তু চায় না যে স সরি ইন্ডিয়া এবং চায়না কিন্তু চায় না যে আমেরিকা সেখানে ঘাঁটি গাড়ুক। সুতরাং তারা তো বাধা দেবেই।
তাদের তো অসন্তুষ্টি হওয়ারই কথা। এদিকে এই সরকার থাকা অবস্থায় ওয়াকারুজ্জামান কেন এই দায়িত্ব নেবেন? তিনি কেন সমস্যার ভিতরে পড়বেন? আর বছর খানিক বা ১ বছর পর ২ বছর পরেই তো তার চাকরির মেয়াদ শেষ হবে। তিনি কেন অস্বাভাবিক জীবনে যাবেন? তিনি কেন এই দায়-দায়িত্ব নেবেন? তিনি দেশপ্রেম তার ভিতর আছে কি নেই? সে প্রশ্ন করার আগে এটা অবশ্যই আমাদেরকে একবার রিভিউ করা উচিত। আমাদেরকে পুনরায় দেখা উচিত যে তিনি ৫ই আগস্ট কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় বলে বিবেচিত এবং পরিচিত। আমাদের তো একটাই ভয় ছিল যে ৫ই আগস্টে যদি আর্মি জনগণের উপর চড়াও হয় তাহলে আমাদের আন্দোলন তো থেমে যাবেই। প্লাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের প্রজন্ম কেউই আর টিকে থাকতে পারবে না দেশে। কণ্ঠ আমাদের এমনি রোধ ছিল এবং ডিসেম্বরে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে আমরা সবাই রাজনৈতিক দলগুলো চুপ হয়ে গেছিল। তাদের আর নতুন করে কর্মসূচি দেওয়ার মতো কোনো ধরনের সক্ষমতা ছিল না। তারা যে গর্তের ভিতর পড়ছিলেন সেখান থেকে বের হয়ে আসা এত সহজ ছিল না। তো আল্লাহর এই অলৌকিক যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে মানুষের অভ্যুত্থান বলে যারা চালায় দিচ্ছেন, আমরা বিশেষ করে আমি এটার ঘোর বিরোধী। এই অভ্যুত্থান হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ইশারায়। তো সেই প্রসঙ্গটা আমরা না হয় আজকে রেখে দিলাম। এটা না হয় তর্ক-বিতর্কের একটা বিষয় হয়ে যেতে পারে। যারা উপরওয়ালার প্রতি বিশ্বাস নেই তারা অন্যভাবে ব্যাখ্যা দিতে পারেন। যে যেভাবে ব্যাখ্যা দেন না কেন আমি আমার ব্যক্তিগত মতামতটা দিলাম। তো আজকে খলিলুর রহমান, যিনি রোজার রহমান নামে পরিচিত, এই ব্যক্তির নাম কিন্তু আমি পূর্বে কোনোদিন শুনি নাই। তো অনেকেই শুনে থাকতে পারেন, তার পরিচিত জন আছেন তারা জানেন বা চেনেন। কিন্তু আমরা যারা যেসব রাজনীতিবিদ যারা পাবলিক ফিগার আরকি বাংলাদেশে, তাদেরকে আমরা মোটামুটি এই ১০-১৫ বছরে খুব ভালোভাবে চিনে গেছি। ইভেন যারা দেশে বিদেশে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলছেন, টকশোতে গেছেন, তারা প্রত্যেকেই কিন্তু পরিচিত মুখ হয়ে গেছেন। দিন শেষে আমরা যারা ১০% বা ৩% বা ৫% মানুষ দেশ সচেতন তাদেরকে অবশ্যই চিনি। কিন্তু খলিলুর রহমানকে আমি চিনি না। আমি ইউনূসকে চিনি। তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার। তাকে বাংলাদেশের সব মানুষই চেনে। গ্রামীণ ফোন বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, এগুলোর সাথে তিনি সম্পৃক্ত এবং তিনি দরিদ্র বিমোচনের নামে যা করছেন সে ব্যাপারে বিস্তর আলোচনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রধান যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে মানবিক করিডর। এই মানবিক করিডর কিন্তু খলিলুর রহমান দিতে পারবেন না। যে আর্মি দিয়ে এই করিডর দেওয়ার কথা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব যারা আছেন তারা বেঁকে বসছেন। তারা এটা চান না তো। পরিষ্কারভাবে বলে দিচ্ছেন আজকে। আজকে তার বক্তব্যে কিন্তু এইসব বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। তিনি ডিসেম্বরের ভিতরে নির্বাচন চান। যদিবা তার চাওয়া না চাওয়ার উপরে সবকিছু নির্ভর করে না। কিন্তু একজন সেনাপ্রধান তিনি দায়িত্বরত অবস্থায় তিনি যে কথাটা বলছেন তার কথার গুরুত্ব আছে। আর মব জাস্টিসের বিষয়টা তো আমরা গতকালকে একটি ঘটনাকে দেখলাম। একটি প্রকাশকের বাড়িতে, হ্যাঁ? আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে তারা যে কাণ্ডকাহিনী করতে গেছেন, সেখানে একজন চাকমা সম্ভবত ওসি, ধানমন্ডি থানার ওসি, তিনি এই মব জাস্টিসে সায় দেননি। ১ম ব্যারিকেড করছেন তিনি। অবশ্যই তিনি প্রশংসার দাবিদার এবং ওয়াকারুজ্জামান বলছেন যে তিনি মব জাস্টিসকে কঠোর হাতে দমন করবেন। সম্ভবত আর্মি অ্যাকশন রাত থেকেই শুরু হয়ে গেছে বা হয়ে যেতে পারে এবং এটা খুব জরুরি আমাদের দেশে। আমাদের দেশ যেন যার যেমন তাই করে বেড়াচ্ছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ বাহিনী বা সাধারণ মানুষ কেউ যেন আর কাউকে মানছে না। তার নিজ ইচ্ছামতো কাজ করার দিকে বেশ তারা আগ্রহী। এই মুহূর্তে দেশের কোনো ধরনের উন্নতি হচ্ছে না এবং দেশ একটা স্টেবল পর্যায়ে আসলেও আমরা দেখছি কি যে আমাদের যে দীর্ঘদিনের
আশা আকাঙ্ক্ষা যে ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের বিচার, সেই বিচার নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলছে না। ইউনূস এ ব্যাপারে বিন্দুমাত্র যে আগ্রহ দেখাইছে সেটা বলা যাবে না। নামমাত্র কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার আসামি, এবং অসংখ্য আসামি আছেন যারা সত্যিকার অর্থে দোষর ছিলেন। নিজ এলাকা দিয়ে ১০-১৫ জনকে বলতে পারি। এরকম হাজার, হাজার মানুষ সম্বন্ধিত আমাদের অভিযোগ নেই। অভিযোগ ছিল যে ফ্যাসিস্টের দোসরদের শাস্তি দেওয়া। তিনি এসব কাজে অগ্রসর হননি। তিনি যতগুলা কমিশন করেছেন, কোনো কমিশনের কাজ দৃশ্যমান করতে পারেননি। ব্যাংকটাকে গিয়ে ঠিক করতে হয়েছে, কারণ এই দেশটাকে প্রথমে চালাতে গেলে তো টাকার দরকার, বেতন দেওয়া লাগবে না সবাইকে। সেইটাকে গিয়ে তারা ঠিক করার চেষ্টা করছেন। তারপরে আবুল মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বেশ একটা সুর উঠাইলেন কালকে অথবা গত পরশুর একটি নিউজ পেপারে দেখলাম। উনি বলছেন যে বিদেশ থেকে টাকা যে পাচার হওয়া টাকা ফেরত আনতে ৫ বছর মতো সময় লাগতে পারে। আমি শুরুর দিকে কিন্তু বলছি ওরা ৳১ ফেরত নিয়ে যেতে পারবে না। আর ওরা ফেরত নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট তো করবে না। ওরা যে কাজটা করবে এটা আমাদের আইওয়াশ করবে। এত নিয়ে গেছে, অত নিয়ে গেছে, হ্যান করছে, ত্যান করছে, কি না খারাপ শেখ হাসিনা। এইগুলো নিয়ে আমাদের বলতে থাকবে। ব্রিফ দেবে আর আমরা সেগুলো শুনবো। আর আমরা হায় হোসেন, হায় হোসেন করে বুক চাপড়াবো। তো এখানে ইউনূসের এই যে লুঙ্গি আজকে খুলে গেল, এই খলিলুর রহমান যে চেষ্টা করলেন এবং তিনি এক জায়গাতে এসে বললেন যে তিনি আমেরিকার সিটিজেন না, তিনি আমেরিকার সিটিজেনই। এবং এরা এদেশে কিছু হলে এরা তো পালায়ে চলে যাবে। পালানো লাগবে না তো, এদের তো ডাইরেক্ট যেতেই পারে সেসব দেশে, যেসব দেশের ন্যাশনালিটি। সো এদের জন্য আমাদের জেনারেল কেন ফাঁদে পড়ে যাবেন? তাকে কেন দেশ ছাড়তে হবে? তিনি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বললেন কি তো ৫ই জুলাই আন্দোলন সফল হয়েছিল। তার এক সিদ্ধান্তের উপরে কিন্তু সবকিছু নির্ভর করছিল, আমরা যদি ভুলে না যাই। এবং আমরা ধরে নিছিলাম যে ওয়াকরুজ্জামান শেখ হাসিনারই পক্ষ নেবে। তো তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই পক্ষটা নেননি। তাকে সেফ এক্সিট দিয়েছেন। এটা তার এটা ছাড়া তার করণীয় কোনো কিছু ছিল না। এবং তারপরেও আমাদের দেশ যে শান্ত হয়েছে এটার জন্য তাকে অন্ততপক্ষে ধন্যবাদটা আমাদের জানানো উচিত। আমি বিশেষ করে জানাই। বাকিটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো ওয়াকারুজ্জামান কি একটাও কথা আজকে খারাপ বলছেন না? একটা কথাও জনগণের এগেইনস্টে না। তিনি জনগণের পালস বুঝতে পারুক বা না পারুক, তিনি জনগণের কথাই বলছেন। আমরা জনগণ চাই না যে আমাদের দেশে আমেরিকা এসে ঘাঁটি গেলুক। ভারত থেকে মুক্ত হয়ে আমরা আমেরিকার দিকে ঝুঁকে যাই। আগে যেমন আমরা দিল্লির দিকে ঝুঁকে গেছিলাম। আমরা পিন্ডির থেকে রেহাই পেয়ে দিল্লির দিকে গেছিলাম। এখন দিল্লির থেকে রেহাই পেয়ে আমরা এখন ওয়াশিংটন ডিসির দিকে যদি আমরা অগ্রসর হই, আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। আমেরিকা যে দেশে ঢুকছে সে দেশ ধ্বংস করে দিছে। তাদের সাথে চীনের ব্যবসায়িক দ্বন্দ্ব, তাদের দ্বন্দ্বের বলি বলির পাঁঠা আমরা কেন হব? আমরা আমাদের ভূমিকে ব্যবহার করতে দেব না। না ভারতকে, না পাকিস্তানকে, না আপনার আমেরিকাকে। এটাই তো হওয়া উচিত। কোনো দেশ কি দেবে নাকি সেভাবে? যারা দিছে তারা তো ধ্বংস হয়ে গেছে। তো আমরা ধ্বংস হতে চাই না। আমরা ক্ষুদ্র দেশ, বহু কষ্ট করে এই দেশটাকে গড়ে তুলছি। এই দেশটাকে এভাবে আমরা ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। অপরদিকে আরেকটি ঘটনা, খুব উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে যে ইশরাকের যে মেয়র পদ নিয়ে, তার শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি করছে সরকারের থেকে যারা সরকারি আছেন, আসিফ মাহমুদ বা আ আ আসিফ ভুইয়া, হ্যাঁ, আসিফ ভুইয়া এবং আরেকজন আছেন মাহফুজ আলম। এরা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছেন ইশরাকের বিরুদ্ধে। আজকে এনসিপির ব্যানারে যে আপনার নির্বাচনের দাবি তুলছে, এগুলো কিন্তু সব একটার সাথে একটা কানেক্টিং। হঠাৎ করে এই জিনিসটা তো প্রি প্ল্যান ছিল না। হঠাৎ করে আজকে তারা তাদের হয়ে চলে এসছেন মাঠে এবং তারা ইশরাককে এক প্রকার হেনস্থাই তো বলা চলে, সেটা করতে গেছেন। ওই সময় ভোট
বৈধ অবৈধর প্রশ্ন একটা আসছে সেটা ঠিক। কিন্তু কোর্ট একটা ডিসিশন দিছে। সেই ডিসিশন অনুযায়ী কাজ করলে করুক, না করলে না করুক। কিন্তু এই যে ঝুলায় রেখে একটা সংকট তৈরি করে রাখা দেশে, এটা একটা বড় একটা মিনিং তৈরি করে। তো আমরা সেই মিনিং এর দিকে এখন যাচ্ছি না। আমরা এক জায়গাতেই স্থির থাকতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশকে কাউরের পকেটে ঢুকতে দেওয়া যাবে না। এতে সংকট তৈরি হবে। সংকট তৈরি হবে আমরা যখন আমেরিকাকে জায়গা দেব, ভারত যেহেতু চায় না, চায় না তো তাদের সাথেও তো আমাদের দ্বন্দ্বে জড়ায় যেতে হবে। তাহলে বাংলাদেশ ৩ দেশের ১ দেশকে স্থান দিয়ে বাকি মানে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে দ্বন্দ্বে যাওয়া আমাদের জন্য কতটুকু সমীচীন হবে? সুতরাং এই জায়গা থেকে সরকার সরে আসবে বলেই আমি মনে করি এবং এছাড়া তাদের উপায় নেই। এবার ফেলিউর হলো। এইজন্য বললাম যে ইউনূস সরকারের লুঙ্গি কিন্তু খুলে গেছে। তিনি যত ভালোই হোক না কেন, তিনি দেশের স্বার্থবিরোধী কাজ জোরপূর্বক তিনি করতে যাচ্ছিলেন এবং করে ফেলছেন কিনা, করে ফেললেও আর্মি থেকে সায় পাবে না বা আর্মি ১ম এ এখানে বাখড়া দিয়ে দিল। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া। এখানে আমরা ভারত টেনে নিয়ে আসবো, ওয়াকার ভারতের দালাল হেনা-তেনা বলা শুরু করব। তার চাইতে বড় কথা এটাকে যেকোনো উপায়ে বন্ধ করা। এই পোর্ট দেওয়া যাবে না। এই পোর্ট আমাদের সার্বভৌমত্বের ব্যাপার। এই পোর্ট দিলে আমাদের এলাকায় কি হতে পারে সেটা আমাদের চিন্তা করা দরকার। আমাদের পোর্ট বেশি বড় দরকার নেই তো। আমাদের ব্যবসাই নাই অত। আমাদের ইম্পোর্ট নাই, এক্সপোর্ট নাই, বর্তমানে সব কমে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এইগুলোর ব্যাপারে তো কোনো ধরনের পদক্ষেপ সরকার নেয়নি। সুতরাং আমরা এই সরকার তো সরকার না। এটা হচ্ছে একটা অস্থায়ী কিছুদিনের জন্য আসা সরকার, যাদের প্রধান কাজ ছিল যে এই সংস্কারগুলো করা। নির্বাচন কমিশনের সংস্কার, ব্যাংকের সংস্কার, যে সংস্কার তিনি হাতে নিছেন, সেইসব সংস্কারগুলা তার করা উচিত ছিল। তিনি কোনো কিছুই একটাও করতে পারেননি এখন পর্যন্ত এবং করার কোনো ইচ্ছাও আমি দেখছি না। যেটা করার ইচ্ছা আমরা দেখছি সেটা হচ্ছে মানবিক করিডোরের নামে যে নাটক, নাটক তো না, যে বাস্তবতা আরকি, সেটাকে বাস্তবায়ন করা। আমরা দেখছি তিনি আম পোর্ট দেওয়া নিয়ে বেশ আগ্রহী সব বিদেশীদের হাতে। হ্যাঁ? ওয়ার্ল্ড বেস্ট কারা? ওই আমেরিকায় ঘুরে ফিরে আসবে। হুম? তো এদের হাতে দেওয়ার জন্য তিনার যতটুকু আগ্রহ, দেশের আভ্যন্তরীণ ব্যাপার ঠিক করার ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ আমরা এখন পর্যন্ত দেখি নাই। সুতরাং এইভাবে ইউনূসকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। ইউনূস এদেশের কোনো উপকার কল্যাণ করেনি। ডিগ্রি পাইছে তিনি পাইছে। তার ডিগ্রি পেয়ে আমাদের কি কোনো কাজ হয়েছে? আমাদের যে এতগুলা আ মানুষ বাংলাদেশে সরকার পুষছে, যদিও আমেরিকা সাহায্য করে, কিন্তু এই তাদের দেশে নিয়ে যাক। তাদের সাহায্য করতে হবে না। আমার ভূমিতে ব্যবহার করে তোমরা তোমার ভূমিতে নিয়ে যাও। যদি তোমরা এতই মানবিক হও। তোমরা আমেরিকায় নিয়ে যাও, ইউরোপে পাঠাও, তাদের ভাগ করে নিয়ে নাও ১০ লাখ মানুষকে। বিভিন্ন দেশ থেকে তো নাও। তাহলে বাংলাদেশে তুমি এই সুযোগটা পেয়ে গেছো। বাংলাদেশে কিছু অর্থ দিয়েই তুমি এই দেশটাকে কিনতে চাও, গিলে ফেলতে চাও। কেন? যাই হোক, আমি আপাতত আজকে এখানেই রাখছি। আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।